হ্যালো বন্ধু, নমস্কার। জিও মাস্টার টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে এসেছে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক ধারাবাহিক ক্লাসের তৃতীয় ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় ভৌমজল স্তর অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবল এবং সেই সঙ্গে ভৌম জলাধার অর্থাৎ অ্যাকুইফার সম্পর্কিত বিস্তৃত আলোচনা নিয়ে। তো সময়ের অপচয় না ঘটিয়ে আমরা চলে যাই সরাসরি আলোচ্য বিষয়ে। তো প্রথমে যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভৌমজল স্তর বা গ্রাউন্ড ওয়াটার টেবল। তো গ্রাউন্ড ওয়াটার টেবল বা ভৌমজল স্তর সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে যে বিষয়টি আমরা প্রথমেই তুলে ধরবো সেটি হচ্ছে কি, যেটা গত সপ্তাহে আমাদের আলোচনা করা হয়েছিল, অর্থাৎ ভৌমজল। ভৌমজল কাকে বলা হচ্ছে? যে বিভিন্ন ধরনের অধঃক্ষেপিত জল, যেমন বৃষ্টির জল, তুষারগলা জল, বরফগলা জল ইত্যাদি ভূপৃষ্ঠের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, তখন তারই কিছু অংশ অভিকর্ষজ টানে অনুশ্রাবণের মাধ্যমে ভূঅভ্যন্তরে প্রবেশ করে পরিপিক্ত মণ্ডলে শিলারন্ধ্র বা রেগলিতে যে জলভাণ্ডার গড়ে তোলে সেটাকে আমাদের কি বলা হচ্ছে? ভৌমজল বলা হচ্ছে। তো এখানে আমরা একটা বিষয় দেখছি কি, যে একদম ভৌম জলভাণ্ডারের যে কার্যকলাপ সেটা ভূপৃষ্ঠ থেকে অপ্রবশ্য শিলাস্তরের উপরপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত। তাহলে এই ভূপৃষ্ঠের উপরের অংশ থেকে ভূঅভ্যন্তরের অপ্রবশ্য শিলাস্তর পর্যন্ত প্রসারিত এই যে ভৌম জলবাহী স্তর, সেই ভৌম জলবাহী স্তরকে সম্পৃক্ততার ভিত্তিতে সাধারণত দুইটি স্তরে ভাগ করা হয়। এখানে আমরা চিত্রটির দিকে যদি একটু লক্ষ্য রাখি, তাহলে দেখব কি, ডান দিকে তীরচিহ্নের সাহায্যে আমার দেখানো হয়েছে যে ভৌম জলবাহী স্তরটিকে আমাদের প্রধান দুইটি ভাগে প্রাথমিকভাবে ভাগ করা হয়েছে। ডান দিকের উপরের অংশে তীরচিহ্নের সাহায্যে যেটুকু দেখানো হয়েছে সেটা হচ্ছে কি আমাদের ভাদস স্তর বা অসম্পৃক্ত স্তর, এবং তারই নিচে চিত্রের মাধ্যমে অপ্রবশ্য স্তরের উপর এবং ভাদস বা অসম্পৃক্ত স্তরের নিচে যে স্তরটিকে দেখানো হয়েছে সেটি হচ্ছে ফ্রেটিক স্তর বা সম্পৃক্ত স্তর। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কি, যে না, ভৌম জলবাহী স্তরকে সম্পৃক্ততার ভিত্তিতে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে ভাদস জল স্তর বা অসম্পৃক্ত স্তর, এবং অপরটি হচ্ছে ফ্রেটিক জল স্তর বা সম্পৃক্ত স্তর। তো এবারে চলে আসি আমরা ভাদস জল স্তর কাকে বলে। তো ভাদস জল স্তর সম্পর্কে আমরা বলতে যাই, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে ভৌম জলবাহী স্তরের মধ্যে প্রধান যে দুইটি স্তর রয়েছে, একটা ফ্রেটিক স্তর, একটা হচ্ছে ভাদস জল স্তর। তো এই দুইটি স্তরের মধ্যে দিয়ে যে স্তরের মধ্যে দিয়ে শুধুমাত্র জল পরিবাহিত হয় কিন্তু জলের সঞ্চয় দেখা যায় না, সেই স্তরটিকেই ভাদস জল স্তর বলে। তাহলে ভাদস জল স্তরের যদি ডেফিনেশন বা সঙ্গে আমরা দিতে যাই, তাহলে কিভাবে দিব? বলবো কি, যে ভূপৃষ্ঠ থেকে ভৌম জলপীঠ পর্যন্ত উপপৃষ্ঠীয় স্তরের যে অংশ কখনো সম্পৃক্ত হয় না। এখানে জলপীঠ বলতে কোনো অংশটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যেখানে জলটা সঞ্চিত থাকে ভূঅভ্যন্তরে, সেই সঞ্চিত সম্পৃক্ত স্তরের জল স্তরের উপরের অংশটাকে আমাদের কি বলা হচ্ছে? উপরিতলটাকে জলপীঠ আমাদের বলা হচ্ছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে জলপীঠ পর্যন্ত উপপৃষ্ঠীয় স্তরের যে অংশ কখনো সম্পৃক্ত হয় না, কেবলমাত্র জল ওই স্তরের মধ্য দিয়ে অভিকর্ষজ টানে নিম্নগামী হয়ে সম্পৃক্ত তথা ফ্রেটিক স্তরে গিয়ে পৌঁছায়, সেই স্তরকে আমাদের কি বলা হচ্ছে? ভাদস জল স্তর আমাদের বলা হচ্ছে। তো আমাদের এই ভাদস জলস্তর যদি দেখতে যাই, তো ভাদস জলস্তর কখনো সম্পৃক্ত হয় না, অর্থাৎ এখানে জলের সঞ্চয় কখনো লক্ষ্য করা যায় না বলে এটা কখনো সম্পৃক্ত হয় না। সেই জন্যই এই জলস্তরকে কি বলা হয়ে থাকে? আমাদের অসম্পৃক্ত স্তর আমাদের বলা হয়ে থাকে। তাহলে যদি বলা হয় যে ভৌম জলবাহী স্তরের মধ্যে কোন স্তরটিকে অসম্পৃক্ত স্তর বলা হয়, এরকম যদি একটি প্রশ্ন পড়ে এখানে, তাহলে সেখানে আমি বলবো কি, যে ভাদস জল স্তরটিকে অসম্পৃক্ত স্তর বলা হয়ে থাকে। এবারে আসি, এই স্তরটিকে ভাদস স্তর কেন বলা হচ্ছে? ভাদস স্তর এই কারণেই বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ভাদস শব্দের অর্থ হচ্ছে অগভীর, আর এই অগভীর স্তরের মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে বলেই এই স্তরটিকে আমাদের কি বলা হচ্ছে? ভাদস স্তর আমাদের বলা হচ্ছে। তো আমরা যদি দেখতে যাই
এই যে ভাদশ স্তরটি রয়েছে সেই ভাদশ স্তরটিকে আবার তিনটি উপবিভাগে ভাগ করা হয়ে থাকে। কি অনুযায়ী? তাদের বৈশিষ্ট্য এবং অবস্থানগত তারতম্য অনুসারে ভাদশ স্তরকে তিনটি উপবিভাগে ভাগ করা হয়। প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে কি আমাদের মৃত্তিকা জলস্তর। দ্বিতীয় যেটি হচ্ছে কি মধ্যবর্তী ভাদশ স্তর। তৃতীয় হচ্ছে কি আমাদের কৈশিক স্তর। তো বন্ধু, এখানে আমাদের আবার চিত্রটির দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব কি ভাদশ স্তরকে আমি তিনটি ভাগে এখানে কিন্তু চিত্রের মাধ্যমে ভাগ করে দেখিয়েছি। একদম উপরের যে অংশটিকে আমি দেখিয়েছি সেটি হচ্ছে মৃত্তিকা জলস্তর। তার নিচে যে অংশটা রয়েছে মৃত্তিকা জলস্তরের নিচে সেটা হচ্ছে মধ্যবর্তী ভাদশ স্তর। এবং সাময়িক সম্পৃক্ত স্তর অর্থাৎ যদি আমরা ফ্রেটিক স্তরের উপরে এবং মধ্যবর্তী ভাদশ স্তরের নিচে যে স্তরটিকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমাদের কি বলা হচ্ছে কৈশিক স্তর। তাহলে ভাদশ জল স্তর বা অসম্পৃক্ত স্তরকে আমরা তিনটি ভাগে ভাগ করছি, মৃত্তিকা জল স্তর, মধ্যবর্তী ভাদশ স্তর এবং কৈশিক স্তর। তো মৃত্তিকা জল স্তর কাকে বলে? এখানে বুঝতে হবে মৃত্তিকা জল স্তর সেটাই, যেহেতু আমি চিত্রের সাহায্যে আমাদের খুব সুন্দরভাবে আমাদের বোঝা যাচ্ছে, সেটি আমি বুঝতে পারলে ওটাই আমাদের ভাষায় লিখলে হয়ে যাবে। তো ভাদশ স্তরের সবচেয়ে উপরের অংশ যেখানে মাটি ও জল মিশে থাকে এবং যেখান থেকে উদ্ভিদ জল সংগ্রহ করে সেই স্তরটিকে আমাদের কি বলা হচ্ছে? মৃত্তিকা জল স্তর আমাদের বলা হচ্ছে। আবার বলি, ভাদশ স্তরের সবচেয়ে উপরের অংশ যেখানে মাটি ও জল মিশে থাকে এবং যেখান থেকে উদ্ভিদ জল সংগ্রহ করে সেই স্তরটি আমাদের মৃত্তিকা জল স্তর নামে পরিচিত। নেক্সট যে উপবিভাগটির কথা বলেছি সেটি হচ্ছে মধ্যবর্তী ভাদশ স্তর। তো মধ্যবর্তী ভাদশ স্তরের ডেফিনেশন যদি আমি দিতে যাই তাহলে এখান থেকেও আমি বলতে পারি সরাসরি যে না, মৃত্তিকা জলস্তরের নিচে এবং কৈশিক স্তরের উপরে যে জলস্তরটি ভাদশ জলস্তরটি অবস্থান করছে সেটি হচ্ছে মধ্যবর্তী ভাদশ স্তর। কিন্তু আরেকটু ভালোভাবে এখানে বলতে হবে, দু একটা কথা উল্লেখ করতে হবে। কেননা কারণ এই স্তরটির মূল বৈশিষ্ট্য হচ্ছে কি যে এই স্তরে জল এবং মাটির সঙ্গে বায়ুও আবদ্ধ অবস্থায় থাকে। তাই মধ্যবর্তী ভাদশ স্তরের ডেফিনেশন আমি যখন দিতে যাব তখন বলবো কি যে মাটি জল স্তর ও কৈশিক স্তরের মধ্যবর্তী স্তর হলো মধ্যবর্তী ভাদশ স্তর। এখানে জল ও মাটির সঙ্গে বায়ুও আবদ্ধ অবস্থায় থাকে। এবারে আসি আমি কৈশিক স্তর। তো কৈশিক স্তর কাকে বলা হচ্ছে? বলছে যে স্তরটি ভাদশ স্তরের একেবারে নিচের অংশ বা নিচের স্তর এবং সম্পৃক্ত বা ফ্রেটিক স্তরের ঠিক উপরে অবস্থান করে তাকে কৈশিক স্তর বলা হয়ে থাকে। আমরা এখানে চিত্রের সাহায্যেও দেখতে পাচ্ছি যে না, এটি ভাদশ স্তরে একদম নিচের অংশ অবস্থান করছে, কিন্তু আমাদের স্থায়ী সম্পৃক্ত কিন্তু আমাদের সম্পৃক্ত স্তরের বা ফ্রেটিক স্তরে একদম উপরে অবস্থান করছে। এখানকার বিষয়ে আমাদের কয়েকটা কথা মাথায় রাখতে হবে। এখানে মাটির ছিদ্রগুলি সরু চুলের মতো নলযুক্ত হয়। চিত্রের সাহায্যেও দেখা যাচ্ছে যে এখানে সরু চুলের মতো কিছু নলের গ্রাফ অঙ্কন করা হয়েছে, কেননা এখানে ছিদ্রগুলি মাটির দেখানো হয়েছে যেগুলি সরু চুলের মতো দেখতে অনেকটা, এবং সম্পৃক্ত স্তরে ভৌমজলোহিত পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এটার নিচের দিকে কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে? সম্পৃক্ত স্তরে যে ভৌম জলপীঠ রয়েছে সেই ভৌম জলপীঠ পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত থাকে। আর একটা কথা কি, পৃষ্ঠ টানের ফলে সরু চুলের মতো নলের দ্বারা জল ভূপৃষ্ঠের দিকে উঠে আসে। এই যে সরু চুলের মতো যে নলযুক্ত মৃত্তিকার ছিদ্রগুলি আমি দেখছি, এই নলযুক্ত ছিদ্রগুলির মধ্যে দিয়ে কি হয়, পৃষ্ঠ টানের ফলে কি হয়, ভূপৃষ্ঠের দিকে ওই ভৌম জলটা উঠে আসে অভিকর্ষের বিপরীত দিকে। সেই জন্য এই স্তরটিকে আমাদের কি বলা হয়ে থাকে? কৈশিক স্তর আমাদের বলা হয়ে থাকে। এবারে আসি ফ্রেটিক জলস্তর বা ফ্রেটিক স্তরে। ফ্রেটিক জলস্তর বা ফ্রেটিক স্তরটা আবার আমরা চিত্রের দিকে লক্ষ্য রাখবো কি যে এখানে দেখছি কি যে
ভাদশ স্তর যেটি রয়েছে সে ভাদশ স্তরের নিচে এবং অপ্রবেশশীল স্তরের মধ্যে আমাদের গড়ে উঠেছে। তো ফেটিক জলস্তর বা ফেটিক স্তর কাকে বলা হচ্ছে? বলছে কি যে ভাদশ স্তরের নিচে ভূঅভ্যন্তরের মৃত্তিকা ও প্রবেশশীল স্তরের যে অংশ জলে সম্পৃক্ত থাকে এবং যার নিচে অপ্রবেশশীল স্তর অবস্থান করে সেই স্তরটিকে আমাদের ফেটিক স্তর বা সম্পৃক্ত স্তর আমাদের বলা হয়। এই স্তর থেকে জল মানুষের তৈরি কূপে সঞ্চিত হয় বলে এই স্তরটিকে ফ্রিয়েটিক জলস্তর নামকরণ করা হয়েছে। এই ফ্রিয়েটিকের ফ্রিয়েট কথার অর্থ হচ্ছে সঞ্চারিত হওয়া। আর এই ফ্রিয়েটিক জলস্তরের পৃষ্ঠদেশকে আমাদের কি বলা হয়ে থাকে? ভৌমজলপীঠ বা ভৌমজলতল বলে। এবং যদি দেখা যায় যে এখান থেকে একটা প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে, ফ্রিয়েটিক জল কাকে বলে? আমরা দেখেছিলাম কি ভাদশ স্তরের জল যেটা আমরা দেখেছি পরিবাহিত হচ্ছে সেই জলটাকে আমাদের কি বলা হয়? ভাদশ জল বলা হয়। ঠিক অনুরূপ ফ্রিয়েটিক স্তরে যে জল সঞ্চিত থাকে সেই সঞ্চিত জলকে আমাদের কি বলা হয়? ফ্রিয়েটিক জল আমাদের বলা হয়। আমরা আগের চিত্রে লক্ষ্য রেখেছিলাম যে ভাদশ স্তরকে তিনটি উপবিভাগে ভাগ করা হয়। ঠিক সেরকমই জলপীঠের যে স্থায়িত্ব সেই স্থায়িত্ব অনুযায়ী ফ্রিয়েটিক স্তরকেও দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। তো প্রথম যে উপবিভাগটি রয়েছে সেটি হচ্ছে কি স্থায়ী সম্পৃক্ত স্তর। দ্বিতীয় যে উপবিভাগটি রয়েছে সেটি হচ্ছে কি পরিবর্তনশীল সম্পৃক্ত স্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর আর একটা হচ্ছে পরিবর্তনশীল সম্পৃক্ত স্তর, যেটাকে আমরা সাময়িক সম্পৃক্ত স্তর আমরা বলতে পারি। তো বন্ধু প্রথমেই চলে এসে আমরা ফ্রিয়েটিক স্তরের উপস্তর সম্পর্কে স্থায়ী সম্পৃক্ত স্তরকে নিয়ে আমরা। তো স্থায়ী সম্পৃক্ত স্তর কাকে বলা হচ্ছে? বলছে যে জলপীঠের নিচে জলবাহী স্তর সারা বছর সম্পৃক্ত অবস্থায় থাকে, এমনকি শুষ্কতম ঋতুতেও জলস্তর জলপীঠের নিচে নামে না, সেই স্তরকে স্থায়ী সম্পৃক্ত স্তর বলে। তাহলে এখানে একটা মাথায় রাখতে হবে, আমরা সাধারণত যদি দেখতে যাই যে ভৌমজলের যে সঞ্চয় সেই সঞ্চয়টা কি হয়, আর্দ্র গ্রীষ্মকাল বা বর্ষাকালে কি হয়, জলপীঠটা অনেকটা উপরের দিকে উঠে আসে, মানে জলের সঞ্চয়টা একটু বেশি হয়। কিন্তু যখন শুষ্ক শীতকাল বা শুষ্ক ঋতু সংঘটিত হয় তখন কি হয়, ভৌমজল বেশি পরিমাণে উত্তোলন করলে বাষ্পীভবন ইত্যাদি কারণবশত কি হয়, ভৌমজলপীঠটা নিচের দিকে নেমে যায়। তো যতদূর পর্যন্ত নামতে পারে, ম্যাক্সিমাম যতদূর পর্যন্ত নামতে পারে সেই ম্যাক্সিমাম সীমাকে পর্যন্তই আমাদের কি অপ্রবেশশীল স্তর থেকে ম্যাক্সিমাম সীমা স্তর পর্যন্তই কিন্তু আমাদের স্থায়ী সম্পৃক্ত স্তর নামে পরিচিত। নেক্সট যে উপস্তরটি রয়েছে সেটি হচ্ছে কি সাময়িক সম্পৃক্ত স্তর। তো এখানে আমরা বুঝতে পারছি সাময়িক সম্পৃক্ত স্তর কোনটি। স্থায়ী সম্পৃক্ত স্তরের উপরে এবং ভাদশ স্তরের অন্তর্গত কৈশিক স্তরের নিচে যে স্তরটি আর্দ্র ঋতুতে বা বর্ষাকালে কি হয়, সম্পৃক্ত অবস্থায় অবস্থান করে, কিন্তু শুষ্ক ঋতুতে ওটি অসম্পৃক্ত অবস্থায় থাকে, সেটিকে কি বলা হয়ে থাকে? আমাদের সাময়িক সম্পৃক্ত স্তর আমাদের বলা হয়। তো এখানে যদি দেখতে যাই, ভালোভাবে উল্লেখ করতে যাই, তাহলে বলবো আর্দ্র ঋতু বা বর্ষাকালে ভৌমজলের সরবরাহ বৃদ্ধি পেলে জলপীঠ উপরের দিকে উঠে আসে। আবার শুষ্ক ঋতুতে জলের সরবরাহ যদি কমে যাওয়ায় তাহলে সেই কমে যাওয়ার ফলে জলপীঠ নিচে নেমে যায়। এইভাবে জলপীঠের উঠানামা সীমার মধ্যবর্তী যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমাদের কি বলা হয়? সাময়িক সম্পৃক্ত স্তর বা পরিবর্তনশীল সম্পৃক্ত স্তর আমাদের বলা হয়। তো এই গেল আমাদের ভৌমজল স্তর বা গ্রাউন্ড ওয়াটার টেবল। এবারে আমরা আসব অ্যাকুইফার কি বা কাকে বলে। তো অ্যাকুইফার কথাটি যদি ডেফিনেশন আমরা যদি দিতে যাই তাহলে সেটা হচ্ছে কি, প্রথমে জানবো অ্যাকুইফার কথাটি কোথা থেকে এসেছে এবং এর অর্থ কি। তো অ্যাকুইফার কথাটি একটি ল্যাটিন শব্দ যেটা অ্যাকোয়া ফেরি থেকে এসেছে। কে বললাম? অ্যাকুইফার একটি ল্যাটিন শব্দ যেটা অ্যাকোয়া ফেরি থেকে এসেছে, যার অ্যাকোয়া শব্দের অর্থ হচ্ছে জল। সেই জন্য দেখবে অ্যাকোরিয়াম, অ্যাকোয়াগার্ড ইত্যাদি
ওইগুলো আমরা নাম শুনি, কারণ অ্যাকোয়া শব্দের অর্থ হচ্ছে জল। এবং ফেরি শব্দের অর্থ হলো বহনকারী। অর্থাৎ যদি দেখতে যাই এখানে অ্যাকুইফার শব্দের অর্থ কি, তাহলে অ্যাকুইফার শব্দের অর্থ হলো জলবহনকারী বা জলবাহী স্তর। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাকুইফার কথাটির অর্থ হচ্ছে জলবহনকারী বা জলবাহী স্তর। তাহলে অ্যাকুইফার বা ভৌম জলাধার কাকে বলে? অ্যাকুইফার বা ভৌম জলাধারের ডেফিনেশন যদি আমরা দেখতে চাই তাহলে বলবো কি, যে প্রবেশ্য শিলা স্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলা স্তর অবস্থান করে তাহলে ভূপৃষ্ঠের ফাটল বা দারুণ বরাবর বিভিন্ন ধরনের অধঃক্ষেপিত জল, যেমন বৃষ্টির জল, তুষারগলা জল, বরফগলা জল ইত্যাদি অভিকর্ষজ টানে অনুস্রাবণের মাধ্যমে নিম্নগামী হয়ে প্রবেশ্য শিলা স্তরের মধ্যে আবদ্ধ হয়ে পড়লে যে ভৌম জলভাণ্ডার গড়ে তোলে, সেই ভৌম জলভাণ্ডারটাকে আমাদের কি বলা হচ্ছে? অ্যাকুইফার বা ভৌম জলাধার আমাদের বলা হচ্ছে। এখানে আমরা চিত্রটার দিকে যদি পর্যবেক্ষণ করি তাহলে সেখানে দেখতে পাচ্ছি কি, যে প্রবেশ্য স্তর ও একটি অপ্রবেশ্য স্তরের মধ্যবর্তী অংশে আমাদের অ্যাকুইফার আমাদের গড়ে উঠেছে। তাহলে অ্যাকুইফার সবসময় কীভাবে গড়ে উঠবে? যে না, একটি প্রবেশ্য শিলা স্তরের মধ্যে গড়ে উঠবে, কিন্তু অপ্রবেশ্য শিলা স্তরের উপরে গড়ে উঠবে আমাদের। তাহলে অপ্রবেশ্য শিলার উপস্থিতি একান্তই দরকার। তাহলে আমরা যদি দেখতে যাই যে এই অ্যাকুইফারের নিয়ন্ত্রকগুলি কী কী, তো অ্যাকুইফারের নিয়ন্ত্রক যদি আমি বলতে চাই তাহলে প্রথমে বলবো কি, যে অপ্রবেশ্য শিলার অস্তিত্ব একান্তই প্রয়োজন, শুড বি মাস্ট। নেক্সট হচ্ছে ভৌম জল ভাণ্ডার বা ভৌম জলাধারটা আমাদের কি হতে হবে? বৃহৎ হতে হবে বা ক্ষুদ্র হলেও চলবে। তারপরে হচ্ছে কি, বিভিন্ন অধঃক্ষেপিত জলের উপর নির্ভর করে অনুস্রাবণের মাত্রা কতটা হচ্ছে সেই বিষয়টা কিন্তু এখানে নিয়ন্ত্রকের কাজ করছে। তাহলে এই বিষয়গুলি কিন্তু ভৌম জলাধার বা আমাদের অ্যাকুইফারের মূল নিয়ন্ত্রক। এবারে আসা যাক ক্লাসিফিকেশন অফ অ্যাকুইফার, অর্থাৎ ভৌম জলাধার বা অ্যাকুইফারের শ্রেণীবিন্যাস সম্পর্কে। তো ভূগর্ভস্থ শিলা গঠনের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখতে যাই তাহলে এই অ্যাকুইফার বা ভৌম জলাধার অঞ্চলকে মৃত্তিকার জল ধারণ ক্ষমতা অনুসারে 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তো এই 4টি ভাগ কি কি? একটা হচ্ছে কি জলবাহী অঞ্চল বা অ্যাকুইফার্ড বেল্ট। 2 নম্বর হচ্ছে কি আমাদের স্বল্প জলবাহী স্তর বা অ্যাকুইটার্ড। 3 নম্বর হচ্ছে অ্যাকুইফিউজ বা জলরোধক অঞ্চল। এবং 4 নম্বর অ্যাকুইক্লুড বা নিম্ন জলবাহী স্তর। আবার বলি, এই 4টি স্তরের মধ্যে প্রথম স্তরটি হচ্ছে জলবাহী অঞ্চল বা অ্যাকুইফার্ড বেল্ট। নেক্সট নাম্বার 2 স্বল্প জলবাহী স্তর বা অ্যাকুইটার্ড। নাম্বার 3 অ্যাকুইফিউজ বা জলরোধক অঞ্চল। অ্যান্ড নাম্বার 4 অ্যাকুইক্লুড বা নিম্ন জলবাহী স্তর। তো আমরা চলে আসি প্রথমেই জলবাহী অঞ্চল বা অ্যাকুইফার্ড বেল্ট কাকে বলে। প্রথম যে ভাগ সেই ভাগটি নিয়ে আমরা আলোচনা করি। তো জলবাহী অঞ্চল বা অ্যাকুইফার্ডের ডেফিনেশন যদি আমরা দিতে যাই তাহলে বলবো কি, যে ভূ অভ্যন্তরে অবস্থিত চোয়াক, চুনাপাথর, বেলে পাথর প্রভৃতি শিলা দ্বারা গঠিত প্রবেশ্য স্তর। অর্থাৎ আমরা যদি দেখতে যাই এই চোয়াক, চুনাপাথর, বেলে পাথর এগুলো হচ্ছে কি এক একটা প্রবেশ্য শিলা। তো ভূ অভ্যন্তরে অবস্থিত এই চক, চুনাপাথর, বেলেপাথর প্রভৃতি শিলা স্তর দ্বারা গঠিত প্রবেশ্য স্তরে প্রচুর ফাটল বা দারণ যদি অবস্থান করে তাহলে সেগুলি অবস্থান করলে সেখানে সেই শিলা স্তর ভৌম জলে পূর্ণ থাকে। তখন একে কি বলা হয়ে থাকে? আমাদের জলবাহী অঞ্চল বা অ্যাকুইফার্ড বেল্ট আমাদের বলা হয়ে থাকে। আমরা চিত্রের সাহায্যে পরে এই বিষয়টি দেখাবো। তো এই যে আমরা জলবাহী অঞ্চল বা অ্যাকুইফার্ড বেল্ট আমরা দেখছি, এই জলবাহী অঞ্চল বা অ্যাকুইফার্ড বেল্ট তাকে আবার ভূতাত্ত্বিক গঠনের ভিন্নতা অনুযায়ী আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। তা সেই ভাগগুলি যদি আমি বলতে যাই তাহলে সেটি হচ্ছে কি, যেমন আবদ্ধ জলাধার, ভৌম জলাধার বা কনফাইন্ড অ্যাকুইফার। 2 নম্বর হচ্ছে মুক্ত ভৌম জলাধার বা আনকনফাইন্ড অ্যাকুইফার। এবং 3 নম্বর হচ্ছে স্থানীয় ভৌম জলাধার বা পাস্ট অ্যাকুইফার। তাহলে দেখছি কি, যে আমাদের যে জলবাহী অঞ্চল রয়েছে বা অ্যাকুইফার্ড বেল্ট রয়েছে সেটিকে ভূতাত্ত্বিক গঠনের ভিন্নতা অনুযায়ী আমি 3টি ভাগে ভাগ করেছি। নাম্বার এ আবদ্ধ ভৌম জলাধার বা কনফাইন্ড অ্যাকুইফার, নাম্বার 2 মুক্ত ভৌম জলাধার বা আনকনফাইন্ড অ্যাকুইফার, এবং নাম্বার 3 স্থানীয় ভৌম জলাধার বা পাস্ট অ্যাকুইফার। এখানে মাথায় রাখতে হবে আমাদের অনেক সময় এখান থেকে 7 নম্বরের মধ্যে কেটে 2 নম্বর একটা প্রশ্ন তৈরি হয়, যে আবদ্ধ ভৌম জলাধার
আবদ্ধ ভৌমজলাধার বা আবদ্ধ অ্যাকুইফারের সঙ্গে মুক্ত ভৌমজলাধার বা মুক্ত অ্যাকুইফারের মধ্যে পার্থক্য কী, এরকম একটা প্রশ্ন হয়। আবার অনেক সময় এসকিউ টাইপের কোশ্চেন পড়ে যে আমাদের স্থানীয় ভৌমজলাধার বা পাস্ট অ্যাকুইফার বলতে কী বোঝো। তাহলে এই তিনটি বিষয়কে নিয়ে কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমে চলে আসি আমরা আবদ্ধ ভৌমজলাধার বা কনফাইন্ড অ্যাকুইফার কাকে বলে। তো আবদ্ধ জলাধার বা কনফাইন্ড অ্যাকুইফার সেটাকেই বলা হচ্ছে, বলছে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে যদি একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে, মানে একটি প্রবেশ্য শিলাস্তর উপরেও থাকবে অপ্রবেশ্য শিলাস্তর এবং প্রবেশ্য শিলাস্তরের নিচেও থাকবে অপ্রবেশ্য শিলাস্তর, অর্থাৎ দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে যদি একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে এবং ওই প্রবেশ্য শিলাস্তর দুই প্রান্তভাগ যদি উন্মুক্ত অবস্থায় থাকে অর্থাৎ খোলা থাকে এবং উন্মুক্ত প্রান্তে জলের অনুপ্রবেশ ঘটে বিভিন্ন অধঃক্ষেপিত জলের, এবং তার ফলে যদি ভৌম জলাধার গড়ে ওঠে, তাহলে সেই ধরনের ভৌম জলাধারকে আমাদের কি বলা হবে? আবদ্ধ ভৌম জলাধার বা কনফাইন্ড অ্যাকুইফার বলা হবে আমাদের। আবার বলি, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে যদি একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে, তাহলে ওই প্রবেশ্য শিলাস্তরের দুই প্রান্তভাগ যদি উন্মুক্ত থাকে এবং ওই উন্মুক্ত প্রান্ত দিয়ে যদি বিভিন্ন অধঃক্ষেপিত জল অনুপ্রবেশ করে নিয়ে ভৌম জলভাণ্ডার গড়ে তোলে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে, তাহলে সেই ধরনের অ্যাকুইফারটাকে আমাদের কি বলা হচ্ছে? কনফাইন্ড অ্যাকুইফার বা আবদ্ধ ভৌম জলাধার আমাদের বলা হচ্ছে। এই ধরনের জলবাহী অঞ্চল বা আবদ্ধ অ্যাকুইফার কি আমাদের আর্তেজীয় কূপ গড়ে ওঠার পক্ষে আদর্শ। তাহলে আর্তেজীয় কূপ গড়ে ওঠার পক্ষে কোন ধরনের ভৌম জলাধার আদর্শ? তাহলে সেটা হচ্ছে কি আমাদের আবদ্ধ অ্যাকুইফার বা আবদ্ধ ভৌম জলাধার বা কনফাইন্ড অ্যাকুইফার আমাদের আদর্শ। নাম্বার বি এ আসি আমরা, মুক্ত ভৌম জলাধার বা আনকনফাইন্ড অ্যাকুইফার কাকে বলা হয়? তো আনকনফাইন্ড অ্যাকুইফার বা মুক্ত ভৌম জলাধারের ডেফিনেশন যদি দিতে যাই, তাহলে এখানে দেখবো কি, যেমন ওখানে দেখলাম কি যে প্রবেশ্য শিলাস্তরের উপরেও আমাদের অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করছিল এবং প্রবেশ্য শিলাস্তরের নিচেও আমাদের অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করছিল, কিন্তু এখানে একটু ভিন্ন চিত্র আমরা কিন্তু লক্ষ্য করব। বলছে কোনো প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে, তাহলে জলের নিম্নগতি বন্ধ হওয়ায় প্রবেশ্য শিলাস্তরের মধ্যে এবং অপ্রবেশ্য শিলাস্তরের উপরে যে অ্যাকুইফার গড়ে ওঠে সেই অ্যাকুইফারকে আমাদের কি বলা হচ্ছে? মুক্ত অ্যাকুইফার আমাদের বলা হচ্ছে। তাহলে বিষয়টি হচ্ছে কি, যে এখানে শুধুমাত্র নিচের দিকে অপ্রবেশ্য শিলাস্তর থাকবে প্রবেশ্য শিলাস্তরের, কিন্তু উপরের দিকে অপ্রবেশ্য শিলাস্তর থাকবে না। এবং নিচের দিকে অপ্রবেশ্য শিলাস্তর থাকার জন্য কি হবে, যে নিম্নগামী গতি জলের সেই নিম্নগামী গতিটা বন্ধ হয়ে যাবে, ফলশ্রুতি হিসেবে কি হবে? প্রবেশ্য শিলাস্তরের মধ্যে ভৌম জলাধার গড়ে তুলবে। তখন সেই ধরনের জলাধারটাকে আমাদের কি বলা হচ্ছে? আমাদের মুক্ত ভৌম জলাধার বা আনকনফাইন্ড অ্যাকুইফার আমাদের বলা হচ্ছে। এই প্রকার অ্যাকুইফারে কি হয়, ভৌম জলপীঠ যেটা রয়েছে সেই জলপীঠটা স্বাধীনভাবে উঠানামা আমাদের করতে পারে, এটা হচ্ছে একটা বিশেষত্ব। এবারে আসি অ্যাকুইফার বেল্ট এর তৃতীয় অংশে অর্থাৎ সিএ আসি আমরা। এটাকে কি বলা যায়? পাস্ট অ্যাকুইফার বা স্থানীয় ভৌম জলাধার আমাদের বলা হচ্ছে। তো স্থানীয় ভৌম জলাধার কাকে বলা হচ্ছে? আমরা আগেই দেখলাম যে মুক্ত অ্যাকুইফার যেটা রয়েছে, সেই মুক্ত অ্যাকুইফারে কি হয়, অনেক সময় যদি কি হয়, মুক্ত অ্যাকুইফারের মধ্যেই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে অর্থাৎ যদি আমাদের দেখা যায় যে স্থানীয়ভাবে ছোট্ট অংশ জুড়ে বা ক্ষুদ্র অংশ জুড়ে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করছে, তখন কি হয়, ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে গড়ে ওঠা অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে কি হয়, একটা স্থানীয়ভাবে ভৌম জলাধার বা অ্যাকুইফার গড়ে ওঠে। তখন সেটাকে আমাদের কি বলা হচ্ছে? স্থানীয় ভৌম জলাধার বা পাস্ট অ্যাকুইফার বলা হচ্ছে। তো আমরা যদি ভালোভাবে উপস্থাপিত করার মতো বলতে যাই, তাহলে বলবো কি, কখনো কখনো মুক্ত অ্যাকুইফারের উপর চামচের মতো বা লেন্সের মতো স্বল্প স্থান জুড়ে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে মুক্ত অ্যাকুইফারে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে স্থানীয়ভাবে যে অ্যাকুইফার গড়ে ওঠে তাকে পাস্ট অ্যাকুইফার বা স্থানীয় অ্যাকুইফার আমাদের বলা হয়। তাহলে এই গেল আমাদের কি জলবায়ু অঞ্চল বা অ্যাকুইফার বেল্টের যে তিনটি উপস্তর, সেই উপস্তর সম্পর্কে আমরা বা উপবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবারে ভূগর্ভস্থ শিলা গঠনের পরিপ্রেক্ষিতে অ্যাকুইফার অঞ্চলকে যে চারটি ভাগে ভাগ করা হয়েছিল, তাহলে জলবায়ু অঞ্চল বাদ দিয়ে বাকি যে তিনটি ভাগ রয়েছে সেই তিনটি ভাগে আলোচনায় আমরা চলে আসি। তো দ্বিতীয় যে ভাগটি ছিল সেটি হচ্ছে কি আমাদের স্বল্প জলবাহী স্তর বা অ্যাকুইটার্ড। তো স্বল্প জলবাহী স্তর কাকে বলা হচ্ছে? অনেক সময় এসকিউ টাইপের প্রশ্ন এখান থেকে একটা পড়েই থাকে, প্রত্যেক বছরই প্রায় লক্ষ্য করা যায়। সেই জন্য ছাত্রছাত্রীদের প্রতি এটা অবগত করা হচ্ছে যে এই জায়গাটা খুব অ্যাকিউর এবং ভালোভাবে বুঝে এই পড়াটা কিন্তু তৈরি করতে হবে।
তাই আমরা চলে আসি স্বল্প জলবায়ু স্তর বা অ্যাকুইফার কাকে বলা হয়। বলছে কি যে ভূ অভ্যন্তরের সাধারণত কাদা এবং মৃত্তিকার সংমিশ্রণে গঠিত যে শিলা স্তরে, অর্থাৎ ভূ অভ্যন্তরের যে অংশটুকু কাদা এবং মৃত্তিকার সংমিশ্রণে গঠিত, সেই শিলা স্তরে জল পরিবহন ক্ষমতা খুবই কম থাকে। অথচ কি হয়, ভৌমজল সংরক্ষণে এই শিলা স্তরটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তখন এই শিলা স্তরটাকে আমাদের কি বলা হচ্ছে, অ্যাকুইটার্ড বলা হচ্ছে। তাহলে ভূ অভ্যন্তরে সাধারণত কাদা এবং মৃত্তিকার সংমিশ্রণে গঠিত যে শিলা স্তরের জল পরিবহন ক্ষমতা খুবই কম কিন্তু ভৌমজল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে আমরা কি বলা হচ্ছে, অ্যাকুইটার্ড বলা হচ্ছে। সাধারণত প্রস্রবণ সৃষ্টিতে এর সক্রিয় ভূমিকা আমাদের থাকে না। আমরা প্রস্রবণ নেক্সট আলোচনায় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, বেলে কর্দম মৃত্তিকা এরূপ শিলা স্তর। বেলে মৃত্তিকা, কর্দম মৃত্তিকা হচ্ছে কি এই ধরনের অ্যাকুইটার টাইপের শিলা স্তর। এবারে আসি আমরা অ্যাকুইফিউজ বা জলরোধক অঞ্চল। অ্যাকুইফিউজ বা জলরোধক অঞ্চল যদি আমরা দেখতে যাই, তাহলে ভূ অভ্যন্তরের ভূতাত্ত্বিক গঠনযুক্ত যে শিলা স্তর জলের সঞ্চয় এবং পরিবহনে সম্পূর্ণরূপে অক্ষম, তাকে অ্যাকুইফিউজ বলে। তাহলে যে শিলা স্তরটা কি হচ্ছে, ভৌম জলাধারের অন্তর্গত ভূ অভ্যন্তরের যে শিলা স্তর জলের সঞ্চয় এবং পরিবহনে সম্পূর্ণরূপে অক্ষম, অর্থাৎ পারে না, মানে একদম ফিউজ কাটা, সেটাকে আমাদের কি বলা হচ্ছে, অ্যাকুইফিউজ আমাদের বলা হচ্ছে। যেমন নিরেট গ্রানাইট শিলা স্তর। এখানে এক্সাম্পলগুলো খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে। আমরা ফোর্থ যে ভৌম জলবায়ু অঞ্চল রয়েছে সেটা হচ্ছে অ্যাকুইক্লুড বা নিম্ন জলবায়ু স্তর। আমরা দেখি যদি অ্যাকুইক্লুড একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে ওয়াটার ক্লোজড বা শাট, মানে বন্ধ। অর্থাৎ ভূ অভ্যন্তরের যে সচ্ছিদ্র শিলা স্তর জল ধারণ করতে সক্ষম হলেও জল সরবরাহ করতে অক্ষম। এখানে জল ধারণ করতে সক্ষম হচ্ছে কিন্তু জল সরবরাহ করতে অক্ষম, তাকে আমাদের কি বলা হচ্ছে, অ্যাকুইক্লুড বলা হচ্ছে। কাদা, সেল এরূপ শিলা স্তরের উদাহরণ আমাদের। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে কি, ভৌম জলস্তর বা গ্রাউন্ড ওয়াটার টেবল এবং সেই সঙ্গে ভৌম জলাধার বা অ্যাকুইফার সম্পর্কিত বিস্তৃত আলোচনা। আশা করছি এই ক্ষুদ্র প্রয়াস দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এবং এইখান থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের একটা ফাইনাল পরীক্ষায় যে পড়ার প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। তাই ছাত্রছাত্রীদেরকে বলবো যে এখান থেকে প্রশ্নটা খুব সুন্দরভাবে তৈরি করতে, কেননা এখানকার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ভৌম জলস্তরের শ্রেণীবিন্যাস করে তার সংক্ষিপ্ত বিবরণ দাও এবং অনেক ক্ষেত্রে পরে বদ্ধ এবং মুক্ত অ্যাকুইফারের মধ্যে পার্থক্য কী। তাছাড়াও আমাদের এসিকিউ থেকে প্রশ্ন পড়ে অ্যাকুইফিউজ, পাস্ট অ্যাকুইফার, অ্যাকুইটার্ড এবং অ্যাকুইক্লুডগুলো কী। এখানেই আমার ক্লাস আজকের মতো সম্পূর্ণ করলাম। নমস্কার। পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলে নজর রাখুন। ধন্যবাদ।